Good evening everyone and welcome back to Accounting Basic YouTube channel where you can learn the basic. তো আগের পার্টে আমরা ইনকাম ফ্রম স্যালারি কিছু জিনিস জেনেছিলাম, যেখানে আমরা ইনকাম ফ্রম স্যালারির আইটি রুল সম্পর্কে জেনেছিলাম এবং রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এবং তার সাথে আমরা জেনেছিলাম চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স সম্পর্কে। তো আজকে আমরা সেই চ্যাপ্টারটাকে কন্টিনিউ করে পরের ধাপে যাব আমরা, এবং সেখান থেকে একটা ইলাস্ট্রেশন সলভ করার আমরা চেষ্টা করব। তো সবার ফার্স্টে আজকে যে জিনিসটা রয়েছে আমাদের চ্যাপ্টারে, সেটা হচ্ছে আমাদেরকে যখন একটা বাড়ি রেন্টে দেয় এবং একটা বাড়িতে থাকার রেন্ট দেয়, এবং আমি দেখা যাচ্ছে একটা বাড়িতে থাকছি, তো সেখানে সেই থাকার জন্য যে রেন্টটা আমরা পাই, তো সেটা হচ্ছে আমাদের কাছে হাউস রেন্ট অ্যালাউন্স হিসাবে আমরা রিসিভ করি। কার কাছ থেকে? এমপ্লয়ারের কাছ থেকে। তো সেই হাউস রেন্ট অ্যালাউন্সের কি রুল রয়েছে এবং তার কি এক্সামশন রয়েছে, কি ধারা রয়েছে, কি কেস রয়েছে, সেটা আমরা আজকে আমাদের এই পার্টে দেখব। এবং তার সাথে দেখব আমরা এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ, অর্থাৎ রেসিডেন্ট প্রভিডেন্ট ফান্ড যে কথাটা আমাদের কাছে রয়েছে, প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ আমাদের যে স্যালারির উপর থেকে একটা প্রভিডেন্ট ফান্ড কেটে নেওয়া হয়, এবং সেই প্রভিডেন্ট ফান্ডটা কি হিসেবে কেটে নেওয়া হয় এবং তার এক্সামশন রুল কত, সেই অনুযায়ী আমরা দেখব যে আজকে হাউস রেন্ট অ্যালাউন্স এবং রেসিডেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ আরপিএফ এটার ক্যালকুলেশন কিভাবে হয়। এবং তার সাথে আমরা আরো দুটো ফেসিলিটি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে 17(2)(3) পারকুইজিট এর রুল হিসেবে আমাদের কাছে কি কি জিনিস আমাদের কাছে আসে এবং সেগুলো আমরা কিভাবে এন্ট্রি করতে পারি। তো আজকের ক্লাস স্টার্ট করছি, লেটস স্টার্ট। দেখবো সবার ফার্স্টে সেটা হচ্ছে আমাদের কাছে হাউস রেন্ট অ্যালাউন্স। তো হাউস রেন্ট অ্যালাউন্স জিনিসটা কি? হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে যখন আমাকে আমার এমপ্লয়ার থাকার জন্য বা যেখানে আমি চাকরিরত রয়েছি সেই জায়গায় আমাকে থাকার জন্য একটা রেন্ট দিচ্ছে, যে তুমি এই বাড়িতে থাকো, তো সেই হিসেবে তুমি এই রেন্টটা পাবে। ঠিক আছে? তো এই রুলটা হিসাবে আমাদের কাছে হাউস রেন্ট অ্যালাউন্স কিভাবে আসে, আমরা কিভাবে ক্যালকুলেট করি, সেটা দেখি সবার ফার্স্টে। তো সর্বপ্রথমে আমরা দেখবো যে হাউস রেন্ট অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স রুলটা আমাদের কাছে কিভাবে ক্যালকুলেট হয় সেটা আমরা সবার ফার্স্টে দেখবো। তো সবার ফার্স্টে আমরা টেবিলের মধ্যে দিয়ে দেখি যে হাউস রেন্ট অ্যালাউন্স কিভাবে আমরা নিতে পারি। এভাবে যদি দেখি আমাদের কাছে এই রুলটা আসবে কিরকম ভাবে, এইভাবে ধরো আমরা একটা টেবিল কাটলাম, যে টেবিলটায় আমরা স্যালারিটা করি আগের দিন দেখিয়েছিলাম। তো সেই টুল অনুযায়ী আমাদের কাছে এরকম থাকে যে হাউজিং অ্যালাউন্সটা কিভাবে আমাদের কাছে আসতে পারে। দেখো সর্বপ্রথমে আমাদের কাছে হাউজিং অ্যালাউন্স অঙ্কের মধ্যেই বলে দেওয়া থাকে যে হাউস রেন্ট অ্যালাউন্স। তো হাউস রেন্ট অ্যালাউন্সটা কত, সেটা একটা কোনো অ্যামাউন্ট থাকে এবং অ্যামাউন্টের মাধ্যমে আমরা পার মান্থ করি অথবা ডিরেক্ট অ্যামাউন্ট দেওয়া থাকে, সেই অ্যামাউন্ট অনুযায়ী আমাদের কাছে করতে হয় এবং সেটাকে আমরা ফার্স্ট কলামে রাখি। ফার্স্ট কলামে রাখি এই কারণেই, কারণ এর সাথে একটা ক্যালকুলেশন হয়, সেটা হচ্ছে এক্সামশন। এক্সামশন ক্যালকুলেট হয় এবং এক্সামশনের যে রুলটা হয় সেটা হচ্ছে এক্সামশন 10(13)(a)। ওকে, 10(13)(a) রুল অনুযায়ী আমাদের কাছে হাউজিং অ্যালাউন্স ক্যালকুলেট হয়, হাউজিং অ্যালাউন্সের এক্সামশন ক্যালকুলেট হয়। ওকে, এইবারে আমরা এইটা তো বুঝে গেলাম যে হাউজিং অ্যালাউন্স কিভাবে দেয়া থাকে আমাদের অঙ্কের মধ্যে, কোনো একটা পার মান্থ দেওয়া থাকলো বা কোনো একটা হিসেবে আমাদের কাছে একটা অ্যামাউন্টই দেওয়া থাকলো, তো সেই হিসেবে আমরা হাউজিং অ্যালাউন্সটাকে সেটা করি। ধরো অ্যামাউন্ট থাকলো পার মান্থ, তো সেই অ্যামাউন্ট হিসেবে অ্যামাউন্ট ইন্টু 12 করে দিলাম, তাহলে সেই হিসেবে অ্যামাউন্ট বেরিয়ে গেল। অথবা কোনো অ্যামাউন্ট যদি দেওয়া থাকে সেই অ্যামাউন্টটা আমরা বসিয়ে দিলাম। এছাড়া এর সাথে লেস এক্সামশন করতে হয়, তো এই এক্সামশনের রুলটাই আমরা আজকে দেখাবো সবার ফার্স্টে। তো এক্সামশনের রুলটা কি রকম হয়? এক্সামশনের রুলটা হয় এরকম, হাউস রেন্ট অ্যালাউন্স, একে আমরা শর্টকাটে এইচআরও বলতে পারি। ঠিক আছে? হাউস রেন্ট অ্যালাউন্স এক্সামশন আন্ডার সেকশন 10(13)(a)
এ, এটা আমাদের কিন্তু ক্যালকুলেশনে বা নোটে বা ওয়ার্কিং নোটে আমাদের কিছু কিন্তু করতে হয়, এটাকে আমরা ওয়ার্কিং নোট হিসেবে দেখাই। ওয়ার্কিং নোটে আমরা এই জিনিসটাকে করি, আমরা কিন্তু এর ভেতরে করবো না, এটাকে বাইরেই করব। তো ওয়ার্কিং নোটের মধ্যে আমরা দেখবো যে হাউস রেন্ট অ্যালাওয়েন্সের এক্সেমশন কি হিসাবে আসে। সর্বপ্রথমে যে রুলটা আছে আমাদের কাছে 1 নম্বর রুল, সেটা হচ্ছে গিয়ে হাউস রেন্ট অ্যালাওয়েন্স রিসিভড, বা অ্যাকচুয়াল এইচআর এর রিসিভডও বলতে পারি। অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাওয়েন্স রিসিভড, অর্থাৎ এই যে অ্যামাউন্টটা প্রথমে আমি টিক চিহ্ন দিয়েছি, এই অ্যামাউন্টটা আমাদের কাছে আসবে সবার ফার্স্টে, চলে আসলো। এরপরে সেকেন্ড রুল হচ্ছে এটা অথবা, ঠিক আছে, আমরা অথবা লিখবো না, আমরা 1 2 3 করেই লিখবো। তো 2 নম্বরে হচ্ছে 50% or 40% অফ স্যালারি। এবার বলি, এই যে স্যালারিটা আছে, আমরা এতক্ষণ যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন করেছিলাম আগের পার্টে, সেই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনে কিন্তু এই স্যালারিটা বেসিক স্যালারিও ছিল না, আমাদের কাছে কিন্তু স্যালারিটাকে বের করতে হয়েছিল আইটি রুল 3 অনুযায়ী। কিন্তু এইখানে যখন আমরা করব হাউস রেন্ট অ্যালাওয়েন্সের এক্সামশন বের করার সময়, তখন কিন্তু আমাদের কাছে স্যালারিটা নিতে হবে আইটি রুল 2 অনুযায়ী। আইটি রুল 2 অনুযায়ী, আমি আইটি রুল 2 আলোচনা করেছিলাম। আইটি রুল 2টা ফার্স্ট পার্টে আমি আলোচনা করেছিলাম যে আইটি রুল 2টা অ্যাকচুয়ালি কি। আইটি রুল 2টা হচ্ছে যেখানে শুধুমাত্র বেসিক স্যালারি এবং ডিএ এই দুটোই আসে, এবং কমিশন থাকলে শুধুমাত্র কমিশনটাই আসে। তো এই তিনটে জিনিসকে মিলিয়ে আমাদের আইটি রুল 2 তৈরি হয়। আইটি রুল 2 আমি একবার দেখিয়ে দিচ্ছি, আমি এখানে আইটি রুল 2টা কি হিসেবে আসে। আইটি রুল 2, ঠিক আছে, আইটি রুল 2 কি হিসেবে আসে, স্যালারি আইটি রুল 2, প্রথমে তো বেসিক স্যালারি আসে, বেসিক স্যালারি, তারপরে ডিএ, এবং তারপরে কমিশন যদি থাকে, তো না থাকলে শুধুমাত্র বেসিক এবং ডিএ এই দুটোই চলে আসে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের কাছে স্যালারি আইটি রুল 2। তো এই স্যালারি আইটি রুল 2 অনুযায়ী ওই স্যালারিটার উপরে 50 অথবা 40% করতে হবে। 50 অথবা 40 কেন? 50 অথবা 40 এর কারণ হচ্ছে 50 কোন কেসে হয় এবং 40 কোন কেসে হয় সেটা আমি একবার বলে দিই। তো 50 হচ্ছে আমাদের কাছে, যে 50 যখনই থাকবে, 50 হচ্ছে আমাদের কাছে যখন মেট্রোপলিটন সিটি থাকে, বা যেখানে পপুলেশন 25 লাখসের ওপরে থাকে, কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং দিল্লি, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের 50% অফ স্যালারি ক্যালকুলেট হয়। এবং 40% অফ স্যালারি কখন ক্যালকুলেট হয়, যখন আমাদের কাছে আদার সিটিসগুলো থাকে, কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং দিল্লি ছাড়া, সেই জায়গাগুলোতে 40% অফ স্যালারি ক্যালকুলেট হয়। বাকি আর কোনো নিয়ম নেই, 50% অ্যান্ড 40%। ইন কেস অফ 50% হচ্ছে ইন কেস অফ কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং দিল্লি, আর 40% হচ্ছে ফর আদার সিটিস। ওকে, আমি তবুও এখানে একবার একটু লিখে দিচ্ছি নোট করে ব্যাপারটাকে, নোট করে এখানে লিখে দিচ্ছি, নোট করে লিখে দিচ্ছি। নোটটা কি কিসের উপরে? 50% অর 40%, ঠিক আছে। 50% হয় ইন কেস 50% calculate in case of Kolkata, Mumbai, Chennai and দিল্লি, এই চারটে জায়গাতে একমাত্র 50% ক্যালকুলেট হয়। আর for other cities it will be 40%। ওকে, তাহলে 50% কখন ক্যালকুলেট হয়? যখন কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং দিল্লি থাকে, সেই সমস্ত জায়গাগুলোতে 50% ক্যালকুলেট হয়, এবং 40% হচ্ছে আদার সিটিজ, কলকাতা, মুম্বাই, দিল্লি এবং চেন্নাই ছাড়া। ওকে, তো এখানে 50% এবং 40% ক্যালকুলেট হবে সেটা রোল অনুযায়ী। তাহলে এই অ্যামাউন্টটাকেও আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট, তৃতীয় রুল, থার্ড হচ্ছে, এইবার দেখা যাচ্ছে আমাকে
একটা পরিমাণ রেন্ট দেওয়া হচ্ছে। সাপোজ আমাকে 2000 টাকা পার মান্থে রেন্ট দেওয়া হচ্ছে। 2000 টাকা পার মান্থে রেন্ট দেওয়া হলে এবার দেখা যাচ্ছে যে আমি এমন একটা জায়গায় থাকছি যেখানে আমার 3000 টাকা পার মান্থ লাগছে। তাহলে এই যে এক্সেস যেটা বেড়ে গেল, সেই এক্সেসের 10% কিন্তু এমপ্লয়ার আমাকে দেবে, সবটা দেবে না। আমাকে হাউস রেন্ট অনুযায়ী আমাকে 2000 টাকা অলরেডি দিচ্ছে আমাকে পার মান্থ। এবার ইনকেস দেখা যাচ্ছে যে যত টাকা আমাকে এমপ্লয়ারের তরফ থেকে দিচ্ছে, অর্থাৎ 2000 টাকা পার মান্থ, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে 1000 টাকা আমি বেশি দিয়ে থাকছি। তাহলে এই যে এক্সেসটা আমাকে দিচ্ছে ওরা, এক্সেসটা আমার যে রেন্টটা লাগছে আমার, সেই এক্সেস রেন্টটার ওপরে 10% আমাকে দেবে ওরা। যদি 1000 টাকা আমি বেশি দিয়ে থাকি কোনো জায়গায়, তাহলে 1000 টাকার 10% মানে 100 টাকা আমাকে দেবে। অর্থাৎ 2000 টাকা তো দিচ্ছিলই, তার সঙ্গে ওই যে 3000 টাকা টোটাল লাগছে আমার, 1000 টাকা এক্সট্রা লাগছে, সেই 1000 টাকার মধ্যে 100 টাকা আমাকে প্রোভাইড করছে এমপ্লয়ার। তাহলে এইটা অলওয়েজ রুল যে 10%ই আমাকে দেয়, ঠিক আছে। তো এক্সামশনের রুল অনুযায়ী আমাদের এখানে লিখতে হয় যে এক্সেস অফ রেন্ট পেইড ওভার 10% অফ স্যালারি। ওকে, এইভাবে লিখবো, লিখে এখানে কোলান দিতে হবে। এবারে কত টাকা আমি রেন্ট পেইড করছি সেটা দেখতে হবে। ধরো 2000 আমাকে এমপ্লয়ার তরফ থেকে দিচ্ছে, কিন্তু আমি 3000 টাকা দিয়ে থাকছি, তো সেখানে 3000 টাকার যে ক্যালকুলেশনটা সেটা আমাকে এখানে দেখাতে হবে রেন্ট পেইড হিসেবে। তাহলে এখানে দিই আমি রেন্ট পেইড, ঠিক আছে। রেন্ট পেইড করছি, সাপোজ ধরো আমি 3000 টাকা, তো এখানে আমি টিক মার্ক দিয়ে দেখাচ্ছি। এইবারে এর থেকে লেস যে 10% আমাকে স্যালারিটা প্রোভাইড করছে এমপ্লয়ারের তরফ থেকে, রেন্টটা প্রোভাইড করছে এমপ্লয়ারের তরফ থেকে। অর্থাৎ এই যে রেন্টটা আমি পেইড করছি 3000 টাকা, সেই 3000 টাকা 10% আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে এমপ্লয়ার, ঠিক আছে। তাহলে 10% অফ রেন্ট, 10% অফ স্যালারি, 10% অফ স্যালারি পেইড বাই এমপ্লয়ার, ঠিক আছে। 10% অফ স্যালারি পেইড বাই এমপ্লয়ার, এই যে এখান থেকে যেটা বেরোবে সেটাকে লেস করে আমরা এখানে বসিয়ে দেবো। আবার বলি জিনিসটা যে 10% হচ্ছে স্যালারির, অর্থাৎ এই যে স্যালারিটা বেরিয়েছিল আমাদের স্যালারি আইটি রুল 2 অনুযায়ী, এখানেও আমরা লিখে দিই যে স্যালারি আইটি রুল 2, স্যালারি আইটি রুল 2। এখানেও সেই স্যালারি আইটি রুল 2 অনুযায়ী সেই স্যালারিটার, অর্থাৎ এই স্যালারিটার 10% আমাকে এমপ্লয়ারের তরফ থেকে দেওয়া হবে অ্যাজ আ রেন্ট, ঠিক আছে। নট এই রেন্টার নয়, এই স্যালারিটার ওপরে 10% আমাকে দেওয়া হচ্ছে। তাহলে সেই 10%টাকে লেস করে আমাদের যে টাকাটা বেরোচ্ছে সেটাকে আমরা এই ধারণা বসিয়ে দিলাম। এইবারের যে এক্সামশন রুলটা রয়েছে সেটা হচ্ছে এই যে টোটাল 3টে জিনিস আমি করলাম, এই 3টে জিনিসের মধ্যে যেটা সব থেকে ছোট হবে, হুইচ এভার ইজ দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের কাছে এখানে বসে যাবে অ্যাজ আ এক্সামশন হিসেবে, ঠিক আছে। তো এখানে আমাদের কাছে দেখা যাচ্ছে সাপোজ এটা ছোট, সাপোজ এটা ছোট, এটাও হতে পারে, যে কোনো একটা ছোট হতেই পারে। তো যেটাই ছোট হোক না কেন, সেটাই আমাদের কাছে চলে আসবে যে হুইচ এভার, এখানে আমরা লিখে দেবো হুইচ এভার ইজ দ্য লিস্ট, ঠিক আছে। হুইচ এভার ইজ দ্য লিস্ট, তাহলে হুইচ এভার ইজ দ্য লিস্ট হলে পরে এখানে আমাদের হুইচ এভার ইজ দ্য লিস্ট যে অ্যামাউন্টটা বেরোচ্ছে সেটাকে ক্যালকুলেট করে দিয়ে আমাদের এখানে বসিয়ে দিতে হবে। এটা হয়ে গেল আমাদের হাউস রেন্ট অ্যালাউন্সের রুল, হাউস রেন্ট অ্যালাউন্স এবং হাউস রেন্ট অ্যালাউন্সের এক্সামশনের রুল। ওকে, এই জায়গাটা ক্লিয়ার করে নিয়ে তারপরে আমরা অঙ্কের মধ্যে যাচ্ছি। এটা হয়ে গেল হাউস রেন্ট অ্যালাউন্স। এবার আমাদের কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন টু আরপিএফ, অর্থাৎ আরপিএফ এর মধ্যে কতটা কন্ট্রিবিউশন করা হচ্ছে রেসিডেন্ট প্রভিডেন্ট ফান্ড, এবং তার ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময় আমরা কি করব সেটাও আমাদের টোটালি জিনিসটাকে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের এই জিনিসটা রয়েছে যেটাকে তোমরা খাতায় তুলে নিতে পারো, এবং তারপরে আমি পরেরটা স্টার্ট করছি আবার মুছে। এবার আমরা করব কন্ট্রিবিউশন টু আরপিএফ। তাহলে কন্ট্রিবিউশন টু আরপিএফ জিনিসটা কি আগে বলে দিই। কন্ট্রিবিউশন টু আরপিএফ, ঠিক আছে। এই রুলটা কি হয়, কন্ট্রিবিউশন টু আরপিএফ এর রুলটা কি হয়। তো আরপিএফ এর সবার ফার্স্টে বলে দিই, আরপিএফটা কি জিনিস, রেসিডেন্ট প্রভিডেন্ট ফান্ড, যেখানে আমাদের একটা টাকা আমাদের স্যালারি থেকে কেটে নেওয়া হয়, এক্সেম্পট করে নেওয়া হয় অ্যাজ আ
প্রভিডেন্ট ফান্ড হিসেবে, যেটা আমরা পরবর্তী সময় রিটায়ারমেন্টের টাইমে অথবা চাকরি ছেড়ে দেওয়ার টাইমে আমরা একটা এককালীন টাকা পেয়ে যাই। তো সেটা হচ্ছে আমাদের কাছে রেসিডেন্ট প্রভিডেন্ট ফান্ড, আরপিএফ। তো এই জিনিসটা কিভাবে ক্যালকুলেট হয়, সর্বপ্রথমে ট্যাবিলের মধ্যে দিয়ে আমি দেখবো। এটার কোনো ক্যালকুলেশন বা ওয়ার্কিং নোট আলাদা হয় না। তো এখানে যে রুলটা হয় সেই রুলটা দেখিয়ে দিই। ঠিক আছে, এইভাবে রুলটা হয়। কন্ট্রিবিউশন, আচ্ছা, employers contribution to RPF এর এমপ্লয়ার্স কন্ট্রিবিউট করছে। তো সেখানে আমাদের কাছে একটা অ্যামাউন্ট দেওয়া থাকে, সাপোজ কোনো পার্সেন্টেজ দেওয়া থাকতে পারে অথবা কোনো অ্যামাউন্ট দেওয়া থাকতে পারে, যেটাই দেওয়া থাকুক সেটাই আমাদের কাছে এখানে ফার্স্ট কলামে চলে আসে। ঠিক আছে, ফার্স্ট কলামে চলে আসবে যে কতটা আমাকে কন্ট্রিবিউট করছে। এক হচ্ছে ধরো যদি কোনো পার্সেন্টেজ করে দেখা গেল 14% অফ স্যালারি, এখানেও যদি স্যালারির পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলেও কিন্তু আমাদের স্যালারি আইটি রুল 2ই করতে হবে। ঠিক আছে, কন্ট্রিবিউশন টু আরপিএফ এ যদি পার্সেন্টেজ দেওয়া থাকে অফ স্যালারি, ধরো 14% অফ স্যালারি দেওয়া থাকলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের 14% অফ স্যালারিটা করতে হবে একদম আইটি রুল 2 এর ওপরে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট হচ্ছে এর সাথে যেটা করতে হয় সেটা হচ্ছে লেস 12% অফ স্যালারি। ঠিক আছে, লেস 12% অফ স্যালারি, লেস 12% অফ স্যালারি, এটা আমাদের রুল অনুযায়ী আসে যে 12% অফ স্যালারি কিন্তু কেটে নেওয়া হয় এখান থেকে, কন্ট্রিবিউশন থেকে। ঠিক আছে, লেস 12% অফ স্যালারি কিন্তু কেটে নেওয়া হয় ইয়ে থেকে। এই স্যালারিটা হচ্ছে আইটি রুল 2 অনুযায়ী হয়, আইটি রুল 2 অনুযায়ী হয়, তাহলে এটাকে লেস করে আমাদের এই কলামে বসিয়ে দিতে হয়। ঠিক আছে, এইবারে এই যে কন্ট্রিবিউশনটা করলো, এই কন্ট্রিবিউশনের ওপরে আবার ইন্টারেস্টও থাকে। তো এখানে আমাদের ইন্টারেস্টটাকেও করতে হয়। তো ইন্টারেস্ট অন আরপিএফ, ইন্টারেস্ট অন আরপিএফ করার সময় আমাদেরকে এখানে দেখতে হয় ইন্টারেস্ট টু আরপিএফ এর একটা অ্যামাউন্ট আমাদেরকে দেওয়া থাকবে, সেই অ্যামাউন্টটাকে আমাদের এখানে বসাতে হবে। ইন্টারেস্টের টু আরপিএফ একটা অ্যামাউন্ট আমাদের ক্যালকুলেশনের মধ্যে বা অঙ্কের মধ্যে আমাদের দেওয়া থাকবে ইলাস্ট্রেশনের মধ্যে, তখন আমাকে ওখানে ওই অ্যামাউন্টটাকে বসাতে হবে। এইভাবে এটার আবার ইন্টারেস্টের একটা এক্সেমশন হয়, ওকে। তো ইন্টারেস্টের একটা এক্সেমশন হয়, কিন্তু এক্সেমশনটার কোনো ধারা হয় না। ঠিক আছে, এই এক্সেমশনটা হয় কিন্তু এই এক্সেমশনের ইন্টারেস্টের এক্সেমশনের কোনো ধারা হয় না। তো এটার যে রুলটা হয় সেটা রুলটা হচ্ছে যে এই যে অ্যামাউন্টটা থাকবে, ইন্টারেস্ট অ্যামাউন্ট, নিচে দেখাচ্ছি বড় করে, এক্সাম্পশনে থাকে ইন্টারেস্ট অ্যামাউন্ট বাই রেট অফ ইন্টারেস্ট, মানে যে পার্সেন্টেজটা থাকে রেট অফ ইন্টারেস্ট ইনটু 9.5। এবার তোমরা বলবে 9.5টা কোথা থেকে এলো, এরকম একটা অদ্ভুত ফিগার কোথা থেকে এলো। তো এই অদ্ভুত ফিগারটা আমরা আনিনি, এই অদ্ভুত ফিগারটা ইনকাম ট্যাক্স ল এর রুল অনুযায়ী এখানে প্রযোজ্য হচ্ছে 9.5 ইন্টারেস্টের। ওকে, তো এখানে হচ্ছে এক্সাম্পশনের রুল অনুযায়ী ইন্টারেস্ট অ্যামাউন্ট বাই রেট অফ ইন্টারেস্ট ইনটু 9.5, এটা হচ্ছে ইন্টারেস্ট অন আরপিএফ এর ফর্মুলা। ঠিক আছে, এটাকে আমরা এখানে টিক করে দিয়ে যে লেস হবে সেই লেসটাকে অ্যামাউন্টটাকে এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের কাছে পুরো জিনিসটা চলে আসবে। তাহলে কন্ট্রিবিউশন টু আরপিএফ এখানে কমপ্লিট হলো, হাউস রেন্ট অ্যালাউন্স কমপ্লিট হলো। এরপরে যে জিনিসটা আমরা দেখবো এবং আমরা ইলাস্ট্রেশনের মধ্যে আসবো, যে ইলাস্ট্রেশনটা কিভাবে সলভ করা যাবে। ঠিক আছে, ইলাস্ট্রেশনটা কিভাবে সলভ করা যাবে তো দেখা যাক। ইলাস্ট্রেশনটা সলভ করার যে প্রসেস, সে প্রসেসটা আগে বলি। যে আমাদের নর্মালি যেরকম রুল আছে সেই অনুযায়ী আমরা করবো জিনিসটাকে, কিন্তু এখানে আমাদের কয়েকটা জিনিস এক্সট্রা আসবে। সেটা হচ্ছে দুটো ফেসিলিটিস সম্পর্কে আমি বলেছিলাম আগের দিন নন মনিটারি ইনকামে, যেখানে পারকুইজিটে
আমরা গ্যাস, ইলেকট্রিসিটি এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে জেনেছিলাম, সুইপার, গার্ডেনার এই সমস্ত জিনিস সম্পর্কে জেনেছিলাম। তো এই যে ফেসিলিটিসগুলো আছে, এই ফেসিলিটিসের আজকে আমরা কিছুটা করব এই অঙ্কের মাধ্যমে, ইলাস্ট্রেশনের মাধ্যমে। তো ইলাস্ট্রেশনটা স্টার্ট করছি। তোমাদের ইলাস্ট্রেশন তোমাদের স্ক্রিনের উপরে ভেসে উঠছে, দেখো। P. Sen has furnished the following particulars for PY অর্থাৎ প্রিভিয়াস ইয়ার এন্ডেড 31/3/2015। বেসিক স্যালারি আমাকে দিয়েছে 12,000 টাকা, কমিশন দিয়েছে 10% অফ বেসিক স্যালারি, ওকে, ডিএ দিয়েছে 60% অফ বেসিক স্যালারি, হাউস রেন্ট অ্যালাউন্স দিয়েছে 3,500 টাকা, হি হ্যাজ টেকেন আ রেন্টেড হাউস 3,000 টাকা। ওকে, এই ব্যাপারটা তো আসছি যে কি ব্যাপারটা হচ্ছে ফ্রি ইলেকট্রিসিটি প্রোভাইডেড বাই এমপ্লয়ার, ঠিক আছে, ইলেকট্রিসিটি প্রোভাইড করা হচ্ছে, এখানে একটা ফ্যাসিলিটি প্রোভাইড করা হচ্ছে। এই গার্ডেনার অ্যান্ড সুইপার প্রোভাইডেড বাই এমপ্লয়ার অ্যাট আ ওয়েজেস 400 অ্যান্ড 300 পার মান্থ, মানে ওদের মজুরি হিসেবে গার্ডেনার এবং সুইপার প্রোভাইড করা হচ্ছে 400 পার মান্থ এবং 300 পার মান্থ হিসেবে। বোথ এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি কন্ট্রিবিউটেড টু আরপিএফ 18,000 টাকা, 18,000 টাকা এমপ্লয়ি প্রোভাইড করেছে, ঠিক আছে, আরপিএফ এ। এবং ইন্টারেস্ট অন সেইড ফান্ড 2,400 হচ্ছে ইন্টারেস্টের অ্যামাউন্ট অ্যাট আ রেট অফ ইন্টারেস্ট 12% ইন্টারেস্ট রেটে আমাদেরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো অঙ্কটাকে স্টার্ট করা যাক। অঙ্কটাকে স্টার্ট করব আমরা, তোমরা জানো যে কিভাবে টেবিলটা করতে হয়, সেই টেবিলটা হিসেবে আমরা জিনিসটাকে করব। তো ইলাস্ট্রেশন নাম্বার 2 তোমাদের কাছে আজকে প্রোভাইড করছি আমি। ইলাস্ট্রেশন নাম্বার 2, ওকে। তো সবার ফার্স্টে যেরকম ভাবে আমরা দাগটা কাটি সেভাবে কাটা যাক, ঠিক আছে, এইভাবে কাটলাম। পুরোটাই লাগবে, পুরোটাই লাগবে। আচ্ছা, এতটা বড় আমরা নিচ্ছি না, ঠিক আছে। 3টে ঘর হয়ে গেল। এবারে এখানে আমরা লিখবো যেরকম আমরা লিখি যে কম্পুটেশন অফ ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি অফ P. Sen a resident individual for the assessment year বা AY 15-16 relating to the PY 14-15, ঠিক আছে, রিলেটিং টু দ্য PY 14-15, ঠিক আছে। এইবারে যে রুলটা আসছে আমাদের কাছে, আমরা এক এক করে অঙ্কটাকে দেখার চেষ্টা করছি। তো প্রথমেই রয়েছে আমাদের কাছে বেসিক স্যালারি অ্যামাউন্ট রয়েছে প্রথমেই আমাদের কাছে। তো বেসিক স্যালারি দিই, বেসিক স্যালারি বলছে 12,000 পার মান্থ, তাহলে 12,000 ইন্টু 12, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কাছে 1,44,000। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কাছে কমিশন দিয়েছে। নেক্সট কমিশন বলছে 10% অফ বেসিক স্যালারি, মানে 1,44,000 10%, 1,44,000 10% মানে 14,400 আসবে, 14,400 আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কাছে আসবে বেসিক স্যালারির উপরে কমিশনের উপরে দিয়েছে ডিএ আসবে, দেখো 60% অফ বেসিক স্যালারি বলেছে, তাহলে 1,44,000 60%, 1,44,000 60% কত হয়? 1,44,000 ইন্টু 60% 86,400 টাকা।
86,400 টাকা। ওকে, এটা হয়ে গেল ডিএ। নেক্সট যাচ্ছে দেখো, ডি এর পরে 4 নম্বরে বলেছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, যেটা আমরা আজকে করতে চলেছি। হাউস রেন্ট অ্যালাওয়েন্স, হাউস রেন্ট অ্যালাওয়েন্সে বলছে যে 3500 টাকা পার মান্থ আমাকে দিয়েছে। তো 3500 টাকা পার মান্থ, আমি যেটা বলেছিলাম যে এটাই আমার অ্যাকচুয়াল অ্যামাউন্ট, 3500 টাকা পার মান্থ, 3500 ইন্টু 12, এটাকে আমরা ফার্স্ট কলামে রাখবো ক্যালকুলেট করে। 3500 ইন্টু 12 হচ্ছে আমাদের 42,000 টাকা হয়। তো 42,000 টাকা এখানে ফার্স্ট কলামে রাখলাম। রাখার পরে লেস এক্সেমশন, লেক্স এক্সেমশন আন্ডার সেকশন 10-এর 13-র এ, ঠিক আছে, 10-এর 13-র এ, তাহলে হয়ে যাবে যে রুল অনুযায়ী, আমাদের কাছে যে রুলটা রয়েছে সেই রুল অনুযায়ী দেখি আমরা যে কিভাবে কি আসছে। ঠিক আছে, সবার ফার্স্টে আমরা স্যালারি আইটি রুল 2 করে নিই। ঠিক আছে, এখানে সবার ফার্স্টে স্যালারি আইটি রুল 2 করে নিই। তাহলে স্যালারি আইটি রুল 2, স্যালারি আইটি রুল 2 অনুযায়ী কি করতে হবে আমাদের কাছে, দেখো এখানে সব করে দিয়েছে, বেসিক, ডিএ এবং কমিশন দুটোই দিয়েছে, তিনটেই দিয়েছে। তাহলে বেসিক স্যালারি আমাদের কাছে আসছে 1,44,000 টাকা, কমিশন দেখো 14,400 টাকা। স্যার এখানে কমিশন আসবে না, কারণ কমিশন 10% অফ বেসিক স্যালারি। আচ্ছা, এখানে কমিশনটা আসবে না, এখানে শুধুমাত্র ডিএটা আসবে। তাহলে ডিএটা আসছে, ডিএ হচ্ছে 86,400 টাকা, 86,400 টাকা। ঠিক আছে, এখানে ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট যদি দেওয়া থাকতো কমিশনে, তবেই একমাত্র কমিশনটা আসতো, কিন্তু এখানে এরকম কিছু দেওয়া নেই। আচ্ছা, এটা করে আসছে 2,30,400, 2,30,400 টাকা। ঠিক আছে, হয়ে গেল, এটা স্যালারি আইটেম 2 বেরিয়ে গেল। এইবারে আমরা হাউস রেন্ট অ্যালাউন্সটা করব। তাহলে এক্সেমশন, এক্সেমশন ফর এইচআরএ লিখছি এখানে আমি, এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স আন্ডার সেকশন 10-এর 13-এর এ। ওকে, 10-এর 13-এর এ অনুযায়ী করছি আমরা। তাহলে 1 নম্বর যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে এরকম আমি বলেছিলাম, অ্যাকচুয়াল এইচআরএ রিসিভড, অ্যাকচুয়াল এইচআরএ রিসিভড আমি যেটা বলেছিলাম যে 42,000, এই সরি, হ্যাঁ 42,000 টাকা দিয়েছে, 42,000 টাকা করি। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে এখানে আমাকে জায়গাটা বলেছে আচ্ছা, জায়গা কিছু আমাকে বলেনি, জায়গা যদি কিছু না বলে তাহলে এক্ষেত্রে আমরা 40% হিসাবে করব। ঠিক আছে, যদি জায়গা কিছু না বলে তাহলে ছোট জায়গা হিসাবেই করি, যে 40% অফ স্যালারি। ঠিক আছে, 40% অফ স্যালারি করে দিই। 42,000 মানে স্যালারি যেটা বেরিয়েছে 2,30,400 ইন্টু 40%, কত হচ্ছে দেখি আমরা একটু, 2,30,400 ইন্টু 40%। ঠিক আছে, এটা আমাদের কাছে আসছে 92,160, 92,160। ঠিক আছে, এইবারে যে কথাটা আমি 3 নম্বরে লিখেছিলাম সেটা হচ্ছে, একটু মিলিয়ে নিয়ে দেখবে পেজটা উল্টে, যে এক্সেস অফ রেন্ট পেইড ওভার 10% অফ স্যালারি, এই কথাটা আমি লিখেছিলাম। লেখার পরে কি করলাম, কোলান দিলাম, কোলান দেওয়ার পরে এবার রেন্ট পেইড, দেখো রেন্ট পেইড ওখানে থাকছে, সেখানে রেন্ট ও কত পেইড করছে, রেন্ট ও পেইড করছে দেখো 3,000 পার মান্থ বলছে। তাহলে 3,000 পার মান্থ পে করছে, 3,000 পার মান্থ। ঠিক আছে, 3,000 ইন্টু 12। দেখো এখানে কিন্তু যখানে থাকছেও সেটা কিন্তু নর্মাল যেটা ওকে দেওয়া হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে, সেটা থেকে কিন্তু কমই আছে, কিন্তু তবুও আমরা এক্সাম্পশন রুল বের করছি, কারণ আমাদের কাছে দেখতে হয় যে এই তিনটের মধ্যে কোনটা ছোট, সেইটাই কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হবে, সব কিন্তু প্রোভাইড করা হবে না এখানে। ঠিক আছে, দেখা গেল সবচেয়ে বেশিটা প্রোভাইড করা আছে, তা কিন্তু না, তাহলে কিন্তু এক্সট্রা ইনকাম হয়ে যাচ্ছে আমার। তো সবকিছু মেপে ঝুঁকে একদম সুন্দরভাবে সাজিয়ে আর কি ক্যালকুলেট করা হয়। নেক্সট যেটা বলেছিলাম, এর সাথে লেস করতে হয়, লেস 10% of salary provided by employer।
তাহলে এটা এমপ্লয়ার প্রোভাইড করছে কত টাকা, 10% অফ স্যালারি, তাহলে 2,30,400 এটা আমাদের বেরিয়েছিল আর্টিকেল 2 অনুযায়ী ইনটু 10%, 2,30,400 এর 10% হয় 23,040, 23,040 আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা 3,000 ইন্টু 12 হচ্ছে আমাদের 36,000 হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের 2,30,400, 23,040 হচ্ছে। তাহলে এটাকে লেস করে বসাই, 36,000 মাইনাস 23,040 হচ্ছে 12,960 টাকা, 12,960। এবার এই তিনটের মধ্যে 42,000, 92,760 এবং 12,960 এর মধ্যে যেটা সব থেকে ছোট হবে সেটাকেই আমাকে এখানে প্রোভাইড করবে আমাকে, এবং সেটা অ্যামাউন্টটা হচ্ছে 12,960 টাকা, 12,960 টাকা। তাহলে এখানে আমরা লিখে দেবো যে হুইচ এভার ইজ লিস্ট, ঠিক আছে। সব থেকে কম যদি তিনটের মধ্যে বলতে হয় তাহলে লিস্ট লিখতে হয়, এবং যখন দুটো অ্যামাউন্ট থাকে দুটোর মধ্যে ছোট গুনতে হয় তখন লেস লিখতে হয়, ঠিক আছে। এটা একটু ভালো করে মাথায় মনে রাখবে যে যখন তিনটে বা দুটো যখন বেশি থাকবে তখন হচ্ছে লিস্ট হয়ে যাবে ব্যাপারটা, আর যখনই দুজন থাকবে তখন ব্যাপারটা লেস হয়ে যাবে ডিগ্রির মতো, ওকে। আচ্ছা নেক্সট এবার এটাকে তাহলে আমরা এখানে ট্রান্সফার করে দেবো যে 12,960 টাকা, 12,960 টাকা। তাহলে এটাকে 42,000 মাইনাস 960 করি, 12,960 তাহলে 0,4,0 এটা হয়ে যাবে আমার কাছে 9, সরি 9, আর এটা হয়ে যাবে 2, তাহলে 29,040 এটা হয়ে গেছে আমার কাছে টোটাল জিনিসটা, ঠিক আছে। এবারে আমরা ক্যালকুলেট করি, দেখো এখানে এবার দিয়েছে যে গার্ডেনার এবার ফ্রি ইলেকট্রিসিটি প্রোভাইড করছে এমপ্লয়ার, ইলেকট্রিসিটি প্রোভাইড করলে তাহলে হচ্ছে 8,000 টাকা ইলেকট্রিসিটি প্রোভাইড করেছে। তাহলে লেখাটা আমাদের কাছে যেরকম নর্মালি অ্যাজ ইউজুয়াল হয় সেটা হচ্ছে অ্যাড perquisite on free service of electricity provided by employer under section 17 এর 2 এর 3 হবে। এই রুলটা মনে রাখবে, 17 এর 2 এর 3 হয়, ঠিক আছে। এখানে দেখো আমাকে দিয়ে দিয়েছে সুন্দরভাবে সাজিয়েছে, 8,000 টাকা হচ্ছে আমাকে দেওয়া হবে, ওকে। নেক্সট অ্যাড, দেখো এবারে ইলেকট্রিসিটি প্রোভাইড হয়ে গেল, এবার গার্ডেনার এবং সুইপার প্রোভাইড করা হচ্ছে 400 এবং 300 টাকা করে, ঠিক আছে। তাহলে সেম ভাবে পারকুইজিট on free electricity and ইলেকট্রিসিটি না, এবার প্রোভাইড করছে আমাকে গার্ডেনার এবং সুইপার। তাহলে গার্ডেনার ফার্স্টে দিয়েছে, গার্ডেনার and sweeper provided by employer under section 17 2 এর 3ই হবে, ঠিক আছে। এবার দেখো রুল অনুযায়ী কি দিয়েছে, আমাদের কাছে বলে দিয়েছিল যে গার্ডেনার দিচ্ছে 400 পার মান্থ, 400 গার্ডেনার, আর 300 ইনটু 12, 300 ইনটু 12 হচ্ছে সুইপার। তাহলে 400 ইনটু 12 4800 বা 4,800
আর এটা হয়ে যাচ্ছে 3,300 ইন্টু 12 হচ্ছে 3,3600, ঠিক আছে? এই হয়ে গেল পারকুইজিট। এইবারে লাস্ট যে জিনিসটা আসছে, দেখো অঙ্কের মধ্যে বলেছে আমাকে বোথ এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি কন্ট্রিবিউটেড টু আরপিএফ 18,000 টাকা অ্যান্ড ইন্টারেস্ট অন সেট ফাইভ 2,400 অ্যাট এ রেট অফ ইন্টারেস্ট 12%। তাহলে যে জিনিসটা আমি ওখানে দেখিয়েছিলাম সেই জিনিসটা এখানে আসবে। তাহলে সবার প্রথমে লেখো যে এমপ্লয়ার্স contribution to RPF, ঠিক আছে? এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ, দেখো টাকা আমাকে দিয়ে দিয়েছে যে 18,000 টাকা। 18,000 টাকা ফার্স্ট কলামে রাখবো, লেস, যেরকম বলেছিলাম ফরম্যাটটা উল্টে একবার দেখে নাও পেজটা, 12% অফ স্যালারি, 12% অফ স্যালারি। তাহলে 12% অফ স্যালারি করলে স্যালারিটা যেটা করেছিলাম আমরা স্যালারি অ্যাটেন্ড 2 অনুযায়ী 2,30,400 এর 12% করে দেখি আমরা। 2,30,400 এর 12% এটা হচ্ছে আমার 27,648, 27,648। যখনই আমার কাছে কোনো অ্যামাউন্ট বেশি পড়ে যায় ট্যাক্সের রুলে, তখন আমাকে কোনো টাকা পে করা হয় না। তাহলে আমাকে যে টাকাটা পে করা হচ্ছিল সেই টাকার থেকে যদি আমাকে দেখা যাচ্ছে যে 12% অফ স্যালারি বেশি হয়ে যাচ্ছে, তখন আমাকে কোনো মাইনাস ফিগারে অ্যামাউন্ট দেখাতে হবে না, তখন আমাকে এখানে জাস্ট জিনিসটাকে নীল করে দিতে হবে, কারণ কোনো অ্যামাউন্ট কাটা হবে না। ওকে, নেক্সট হচ্ছে ইন্টারেস্ট। এবার ইন্টারেস্টটা প্রোভাইড করা হবে। তাহলে ইন্টারেস্ট টু আরপিএফ, ওকে, ইন্টারেস্ট টু আরপিএফ, এটা হচ্ছে আমার কাছে টাকা দিয়েছে, দেখো ফান্ডটা বলেছে 2,400 টাকা ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। এবারে লেস এর সাথে কি ছিল? এক্সেমশন ছিল, লেক্স এক্সেমটা কত ছিল? এক্সেমশনের কোনো ধারা ছিল না, জাস্ট এইভাবে করতে হবে। 2,400 টাকা আমাকে দিয়ে দিয়েছে, আমাকে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে দেখো 12%, তাহলে এটা বাই 12%, ফরম্যাটটা একবার দেখে নাও, 12% না জাস্ট 12 করতে হবে, 12 ইন্টু 9.5। ওকে, তাহলে রুল অনুযায়ী এটা হচ্ছে আমার ফরম্যাট, যে আমাকে এইটা করতেই হবে। এটা কোনো রুল আমরা বানাইনি বা আমি নতুন করে ইনভেন্ট করিনি, তাহলে এটাকে ইনভেন্ট করেছে কে? ইনকাম ট্যাক্স ল। তো ইনকাম ট্যাক্স ল যে বানিয়েছে তার কাছে এই রুলটা করেছে উনি, ঠিক আছে? তো এটা হচ্ছে এই রুল অনুযায়ী। এবারে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে, 2400/12 ইন্টু 9.5, 1900 টাকা হচ্ছে, 1900 টাকা হচ্ছে। এবার এটাকে মাইনাস করলে দেখো 2400 মাইনাস 1900 করলে 500 টাকা, 500 টাকা, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের কাছে ফাইনাল প্রসেস। তাহলে টোটাল জিনিসটা এরকম ছিল পুরো অঙ্কটা অনুযায়ী। এবারে আমাদের কাছে যে রুলটা আছে সেই রুলটা অনুযায়ী ক্যালকুলেশনটা দেখি। 1,44,000 প্লাস 14,400 প্লাস 86,400 প্লাস 29,040 প্লাস 8,000 প্লাস 4,800 প্লাস 3,600 আর প্লাস 500। আর এটা আমাদের কাছে চলে আসছে এবার 2,90,740, 2,90,740। এই 2,90,740 লেস, যেরকম আমাদের ফরম্যাট আছে সেই ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করব না, লেস ডিডাকশন আন্ডার সেকশন 16, এখানে নীল আসবে, কিছু নেই যেহেতু, তাহলে এটা ক্যালকুলেট করে 2,90,740 আসছে, যেটা হয়ে যাচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি, ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি। এই যে অ্যামাউন্টটা আমরা বের করে ফেললাম। তাহলে টোটাল জিনিসটা অনুযায়ী যে টোটাল অঙ্কটা আমরা দেখলাম, টোটাল অঙ্কটা এখানে প্রেজেন্ট হলো, সেটা হচ্ছে যে আমাদের কাছে যখনই হাউস রেন্ট অ্যালাউন্স দেবে এক্সামশন করতেই হবে, এক্সামশন করে আমাদেরকে অ্যামাউন্ট বের করতে হবে, বের করার পরে আমাদেরকে যে ফ্যাসিলিটিগুলো দিল সেগুলোকে পারকুইজিটের আন্ডারে দিলাম, এবং পারকুইজিটের যে ধারাটা বা কেসটা সেটা হচ্ছে 17(2)(3), 17(2)(3) ভালো করে মনে রাখবে যে 17(2)(3) সম্পর্কে আমরা জানলাম যে কি কি জিনিসগুলো আসছে। এছাড়াও 17(2)(3)-এ কার আসে, তারপরে ফ্রি এডুকেশন আসে, ঠিক আছে? সেই সমস্ত জিনিসগুলো 17(2)(3)-এর মধ্যে আসে।
ঠিক আছে। নেক্সট হচ্ছে পারকুইজিট অন, এবার তো এই পারকুইজিট গুলো করলাম, এবার এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ যে ফরম্যাটটা আমি আগে দিলাম তোমাদের, সেই ফরম্যাটটা অনুযায়ী আমরা জিনিসটাকে রেডি করে ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি আমরা বের করে দিলাম, ঠিক আছে।